A boom ba boom bum boom bum boom. A boom ba boom bum boom bum boom. A boom ba boom bum boom bum boom bam boom ba bam ba boom. আসুন দেখে নি এক সাক্ষাৎকার, না বলা অনেক কথা জানা দরকার। থিয়েটার ফিয়েটার নাটক ফাটক এভাবেই পরিচিতি আছে যার। আসুন দেখে নি এক সাক্ষাৎকার, না বলা অনেক কথা জানা দরকার। থিয়েটার ফিয়েটার নাটক ফাটক এভাবেই পরিচিতি আছে যা। অনেক কিছুই আছে চাপা, আবার অনেকটা জানা নেই হয়তো সবার। পর্দার পেছনের কত গল্প, কত জানা অজানার কাহিনী। তাই আড্ডা at the Red Ghosh and Company। তাই আড্ডা at the Red Ghosh and Company। হোক আড্ডা at the Red Ghosh and Company। হোক আড্ডা at the Red Ghosh and Company। সতী চক্রবর্তীর জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়, এবং 1984 সালে তিনি থিয়েটার জয়েন করেন। দীর্ঘ 6 বছর গ্রিপস নামে একটি থিয়েটার দলে তিনি কাজ করেন, এবং তারপরে থিয়েটার ডিজাইন এবং ডিরেকশন নিয়ে গ্র্যাজুয়েশন করার জন্য চলে আসেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে। এনএসডিতে পড়াশোনা শেষ করে তিনি দীর্ঘ 7 বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরিতে অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড থিয়েটার ডিজাইনার কাজ করেন, এবং ভারতবর্ষের সব রিনাউন্ড ডিরেক্টরদের সঙ্গেই তিনি সেই সময় কাজ করে ফেলেন। তার মধ্যে কিছু মেজর ডিরেক্টোরিয়াল কাজ হলো চাণক্য বিষ্ণুগুপ্ত, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অপরিচিত, অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যান অ্যানার্কিস্ট। শুধু ডিরেক্টোরিয়াল কাজ নয়, অ্যাজ অ্যান অ্যাক্টরও তিনি অলমোস্ট 1000-এরও বেশি পারফরমেন্স করে ফেলেছেন গোটা দেশ জুড়ে, এবং 90টারও বেশি প্রোডাকশনে অ্যাজ আ লাইট ডিজাইনার তিনি কাজ করেছেন। সুদীর্ঘ 12 বছর তিনি এনএসডি ছাড়াও ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয় ও থিয়েটার ইনস্টিটিউটে শিক্ষকতা করে চলেছেন। বার্লিন, জার্মানিতে তিনি ইয়াং থিয়েটার ওয়ার্কার্স ওয়ার্কশপেও নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছেন। ইতিমধ্যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার থেকে থিয়েটারে তার লাইট ডিজাইনের কন্ট্রিবিউশনের জন্য তিনি পেয়ে গেছেন মনোহর সিং স্মৃতি পুরস্কার। তাই চলুন আর বেশি দেরি না করে আজ আমরা আড্ডা মেরে নিই সতী চক্রবর্তীর সঙ্গে। নমস্কার, আমি অমিত ব্যানার্জি। রাহুল ঘোষ অ্যান্ড কোম্পানি থেকে আমাকে আমাদের সতী চক্রবর্তী সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। সতীর সম্পর্কে বলতে গেলে আমার প্রথমেই যেটা মনে পড়ে আর কি, যে হি ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। আমি প্রথম যে কথাটা আমার মনে পড়ে, আর তখনই একটা শিক্ষার কথা মনে পড়ে যে ভালো মানুষ না হলে পরে ভালো শিল্পী হওয়া যায় না। এই যে একটা কথাটার যে ছোটোর থেকে শুনে এসছি, এটা সতীকে দেখলে আমার মনে হয় ইজ এ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং, ভেরি জেন্টল, অমায়িক ছেলে একটি। তো ও আমার এমনি বহু জুনিয়র। আমি তখন, আমার ধারণা ও কোন সালে পাশ করেছে আমার এই মুহূর্তে খেয়াল নেই। আমি 94-এ দিল্লি ছেড়ে দিয়েছি। তো তার পরবর্তীতে ওর সাথে পরিচয় হয়েছে আমার, ওর সঙ্গে মিশেছি, খুব ক্লোজলি মিশেছি। ওর পড়াশোনা, ওর পাণ্ডিত্য, সেটা তো ও যেভাবে কথা বলে, যেভাবে ও আচরণ করে, যে ওর যে শিক্ষা, যে নলেজ, সেটা ওর তো শরীরের মধ্যে দিয়েই, কথাবার্তার মধ্যে দিয়েই বোঝা যায়। তো সেটা ও যখন কথা বলবে তখন আপনারা শুনলেই বুঝতে পারবেন একটা মানুষের একটা সাবজেক্টের উপরে কতটা দখল থাকলে এইভাবে কথা বলা যায়। ও আমার ছোট ভাইয়ের মতন, এবং আমি নিজে মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, আমি প্রায় 45 বছর ধরে থিয়েটার করছি, তার মধ্যে 35 বছর প্রায় আমার এনএসডির হয়ে গেল। তো আমি সেই অভিজ্ঞতার থেকে বলছি যে ভারতবর্ষে খুব ওর লেভেলের টিচার, ওর যে সাবজেক্ট লাইটিং, বা আই থিঙ্ক ও ওয়ার্ল্ড ড্রামাও পড়ায়, এবং যে কোনো সাবজেক্টের উপরে যখন কথা বলে, ও অসাধারণ যে ওর জ্ঞান, সেটা খুব ভালো বোঝা যায়, এবং আপনারাও ওর লেকচার শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর
সৌতিকে আমি আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই। ও জীবনে অনেক 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 উন্নতি করুক। লাভ ইউ সৌতি। আমরা আমরা প্র্যাকটিসটাকে দেখছি না। গ্রিক থিয়েটার যখন আমরা বলি, গ্রিক থিয়েটারের যারা অ্যাক্টর তারা প্রফেশনাল ছিল এবং তাদের এলিজিবিলিটি ছিল। এই এলিজিবিলিটি গুলো থাকলে তবে অ্যাক্টর হবে। আজকে জাপানের একটা ফর্ম জানো, সেটা হচ্ছে নো থিয়েটার। নো, একটা 60 বছরে একটা মানুষ এসে হিরো হয়, আর তার ট্রেনিংটা শুরু হয় 5 বছরে। তাহলে 55 বছর তার শুধু ট্রেনিং টু বিকাম এ হিরো। আমরা কি ভাবছি, এই গ্রুপে এলাম, একটু কলারটা তুললাম, তুলে একটু বসলাম, বসে একটু এইটা করলাম ওটা করলাম, এই করে না না আমাকে একটা রোল দিতে হবে, আমাকে একটা চরিত্র দিতে হবে। এবার ওই চরিত্রটাকে বায়োডাটা বানিয়ে আমি অন্য থিয়েটারটাকে আমি স্টেপিং স্টোন বানিয়ে নিলাম। নো, একদিকে যেমন সরকারের দায়বদ্ধতা আছে, তেমন আমাদেরও দায়বদ্ধতা আছে। হতে পারে তোমার আমার গ্র্যান্টের দরকার নেই, রাইট? রুগ্ন শিল্পকে বাঁচাতেও সরকারকে তো সাহায্য করতে হয়, রাইট? আজকে প্যান্ডেমিক তো বুঝিয়ে দিয়েছে যে আমরাও আসলে একটা রুগ্ন শিল্পের জায়গায় চলে গেছি। এতটাই আনঅর্গানাইজড আমরাই সিস্টেমটাকে 12টা বাজিয়েছি পাস দিয়ে। টিকিট না টিকিট না, ওকে পাস দে, একে পাস দে, ও চাইছে আমিও দিয়ে দিচ্ছি। আমরা কেন টিকিট কেটে নাটক দেখার মতো নাটক করার যোগ্যতা আমরা করছি না? আমরা কেন বলছি না যে একটা অডিটোরিয়াম একটা গ্রুপের ইনফ্রাস্ট্রাকচারে, বা দেখো রেপার্টরি গ্রান্ট শো করার জন্য দেওয়া হয় না। রেপার্টরি গ্রান্ট কতজন রিলিজিয়াসলি ফলো করেছে রাহুল, আমরাই তো বিগড়েছি না? এক্স্যাক্টলি। কিন্তু তা বলে আমরা যদি বলে দিই যে সরকারি সাহায্যের দরকার নেই, সেটা ভুল। হতে পারে তোমার আমার দরকার নেই, কিন্তু যে রুগ্ন হয়ে পড়ে আছে, আজকে একটা জিনিস জেনে রাখো, ভারতবর্ষের থিয়েটার আর্টিস্টদের এই মুহূর্তে অলমোস্ট 10% আর রুগ্ন। Yes, I believe this. তাহলে সরকারি সাহায্যের দরকার নেই, কিন্তু যেটা করার দরকার সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। You have to have that eligibility to grasp it, to have it. এই মুড়ি মিছড়ি এক জায়গায় করে মিলিয়ে ফেলা না, দায়িত্বটা সবার, দায়িত্বটা কারো একার নয়। তুমি যখন রাস্তায় বেরো, তুমি তো চাও যে তোমার বাড়ির বাইরে যে ফুটপাথটা সেটা পাকা হোক, সেটা পরিষ্কার থাকুক, সেটাই গাছ লাগানো থাকুক। এটাও তো সরকারের দায়িত্ব। তাহলে থিয়েটারের ইনফ্রাস্ট্রাকচারে সরকারের দায়িত্ব থাকবে না? এটা কি হয়? বাট সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, আমার খুব জানতে ইচ্ছে করছিল যে, আমি জানি এটা হয়তো সেম চর্বিত চর্বণ, কিন্তু তবুও আমি সাহস নিয়ে একটু করবো। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমি 100% সহমত যে সরকারের একটা ভাইটাল পার্ট রয়েছে, কিন্তু আপনার কি স্যার কোথাও এটা মনে হয়েছে যে
যতটা দরকার ছিল ততটা কি আমরা সবসময় কখনো পেয়েছি? বা আমি আরেকটা জিনিসও এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, এই যে আমাদের প্রত্যেকটা রাজ্য অনুসারে সরকারের যে একটা ডিসেন্ট্রালাইজড এডুকেশন ইন থিয়েটার করার একটা যে পদক্ষেপে রাষ্ট্রীয় স্কুল হেঁটেছিল, এনএসডি হেঁটেছিল। আমরা জানি হাকসার কমিশন আছে, আমরা জানি ব্রড বেস কমিশন আছে, দুটো বড় বড় কমিশন ছিল, আপনারা তাদের পার্ট ছিলেন, মানে এবং সেখানে দাঁড়িয়ে আমার যেটা জায়গা, যেটা জানা, আমরা অনেকের কাছ থেকে এটা শুনেছি কেন এটা রাজ্য স্তরে ইমপ্লিমেন্ট করা গেল না। আমি কলকাতার বেসিসে এই কথাটা বলবো, কেন কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে এটা করা গেল না। কিন্তু আমার ইন্টারেস্টটা, আমার যেটা জানার ইচ্ছে আপনাদের থেকে, সেটা হচ্ছে যে সরকার কি ইউনানিমাসলি কোনো জিনিসে বা পদক্ষেপে এই থিয়েটারের অ্যাসপেক্টে এগোতে পারতো না? মানে এখানে কি রাজ্য সরকারের ইন্টারভেনশনটা এতটা জরুরি ছিল যে সেটা রাজ্য সরকারের টাই আপ কে মেনেই জিনিসটা অ্যাভয়েড করেই করতে হতো? এটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইউনানিমাসলি এটা কোনো ডিসিশন নিয়ে যে আমরা করবই, ইরেসপেক্টিভ অফ হোয়াট হ্যাপেন্স, আমরা আমাদের সেন্টার করবই, এইভাবে জিনিসটা করা যেত না? যেভাবে আমরা দেখেছিলাম 2006 সালে রাতারাতি জেভিয়ার্স, সেই আমলে বামপন্থী আমলে তারা কিন্তু একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রোফাইল ছেড়ে তারা ইউনানিমাসলি নিজেদের ইউনিভার্সিটি করে ফেললেন আমাদের সেন্ট জেভিয়ার্স। তো সেরকম কি কিছু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের করা উচিত ছিল না? আপনার কি মনে হয়? সরকারটাকে আমি, আপনি, আমরা সবাই, রাইট? এক, দুই, বলতো একটা একটা বাচ্চাকে মা কখন দুধ খাওয়ায়? যখন তার খিদে পায়। যখন স্যার আমার আসছি যখন সে চিৎকার করে খাওয়ার জন্য, রাইট? আমি প্রথমেই তোমাকে বললাম ইতিহাসের জায়গা থেকে আমি আর আমার গ্রুপ এই জন্য আমরা থিয়েটারটা করেছি। একটা পলিসি তৈরি হলে তার ইমপ্লিমেন্টেশন করতে গেলে তারপরের যে ধাক্কাটার দরকার ছিল, তারপরের যে সংঘবদ্ধতার দরকার ছিল, সেটা আমরা করিনি রাহুল। কিন্তু সেটার দিকে আঙুল তুলে সময় নষ্ট করার সময় নয় এটা। বারবার বলছি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। এটা এখন আমাদেরই দায়িত্ব যে এটা কেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তোমার আমার প্রোডাকশন গ্রান্টের হয়তো দরকার নেই, কিন্তু একটা প্রোডাকশন গ্রান্ট বন্ধ হয়ে গেল, সারা ভারতবর্ষে কতটা আওয়াজ উঠেছে এটা নিয়ে। এই জন্যই বলছি এটাই আমাদের কাজ এখন। এই শিক্ষাটাই তো আমরা নিয়েছি। কোনো একটা জিনিস তৈরি করা হলো, আমি প্ল্যান করলাম যে দেখো থার্ড বেলটা হবে, পর্দাটা উঠবে, তখন হাউস লাইটটা থাকবে, স্টেজের মধ্যে ঝপ করে লাইট আসবে আর হাউস লাইটটাও ঝপ করে কাটবে, আর তারপরে একটা ডার্ক হবে আর একটা এক্সপ্লোশনের সাউন্ড আসবে। আমি শুধু ভাবলাম হবে না, এক্সিকিউট করতে হবে তো। এই এক্সিকিউশনের জায়গাটাই তো আমরা কমজোর। তাহলে কি স্যার আমরা, সরি স্যার, না বলুন। এই এক্সিকিউশনটা করার জন্য যেটা দরকার সেটা ন্যাশনাল কালচারাল পলিসি, স্টেট ওয়াইজ কালচারাল পলিসি, রিজিয়ন জোন অনুযায়ী কালচারাল পলিসি, ট্র্যাডিশনাল থিয়েটার, ফোক থিয়েটার, আরবান থিয়েটার, তাদের জন্য কালচারাল পলিসি। এবং তার পার্টটা হচ্ছে একটা এর গিল্ডের কাজটা কি হবে? গিল্ড শুড বি অটোনমাস।
এই গিল্ডটার কাজটাই হবে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। ধরো তুমি আর আমি গিল্ডের মেম্বার নই, আমরা যাদেরকে গিল্ডের মেম্বার করে পাঠালাম তার মানেটা কি? তার মানে আমি ওটা নিয়ে 24 ঘন্টা মাথা ঘামাবো না, আমি ভাববো যে কি করে আমার নাটকটাকে দাঁড় করানো যায়। আর যারা বসে আছে গিল্ডে তারা দেখবে ওই যেটা যেটা পলিসি, সেই পলিসিটা অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না। জব ডিস্ট্রিবিউশন তো করতে হবে রে বাবা, আমি একাই সব করব, এটা তো হয় না রে বাবা। সেই জন্যই তো অর্গানাইজেশন, সেই জন্যই তো ইনস্টিটিউশন, সেই জন্যই তো একজন মিনিস্টার, তারপরে সেক্রেটারি, তারপরে তোমার জয়েন্ট সেক্রেটারি, তারপরে তোমার ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডাইরেক্টর, তোমার বলে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক। এই ডিভিশনগুলো কেন? জব ডিস্ট্রিবিউশন। বোঝা কি গেল? হ্যাঁ, ডেফিনেটলি। স্যার এবার একটু একটু জেনারেল কোয়েশ্চেনে আসবো, কারণ আমার অনেক কিছু জানার খুব ইচ্ছে ছিল। স্যার এই আপনি তো বহু বছর থিয়েটার ডিজাইনের কাজ করছেন আমরা জানি, লাইট ডিজাইনের কাজ করছেন আমরা জানি। থিয়েটার ডিজাইন বা লাইট ডিজাইনের প্রধানত মানে স্পেসটা প্রচন্ড ম্যাটার করে। এই যে প্যান্ডেমিকটা হলো, এটা কি কোথাও আপনাকে থিয়েটারের স্পেস নিয়ে কিছু ভাবার অবকাশ দিল? রাইট। আজকে আমরা যেটাকে থিয়েটারের স্পেস বলি, সেই থিয়েটারের স্পেসটা এলো থেকে? সেই থিয়েটারের স্পেসটা এলো একটা রিচুয়াল থেকে, যে রিচুয়ালটা দিল একটা ফর্ম, যে ফর্মটা থেকে তৈরি হলো একটা পারফরমেন্স স্পেস। সবকটাই সময়ের সঙ্গে তাল রেখে এগোনো। সময় যখন বদলেছে, সবকটা জিনিসই বদলেছে, এটাই বিবর্তন, এটাই এভলিউশন। সময়কে যদি অ্যাকসেপ্ট না করা যায় তাহলে পেছনে পড়ে থাকা হয়। সেম ফর্ম, কন্টেন্ট দুটোর ওপরই একটা প্রভাব পড়বে, নিশ্চয়ই পড়বে। কিন্তু এখনো মানুষ তো আশায় বাঁচে। আমরা হয়তো ভাবছি চলে যাক এই বছরটা, এটা 420 না 2020 কিছুই বোঝা যাচ্ছে না, যেটা 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 তোমার কোন ধরনের 20। যদি এই প্যান্ডেমিকটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, মানুষই পারে মানুষকে বের করতে। যদি আমরা বের করে আনতে পারি তাহলে হয়তো ফর্ম, নতুন একটা ফর্ম কন্টেন্টও আসবে, আসতেই হবে। কন্টেন্ট কি বদলাবে না? এতগুলো মানুষ বাড়িতে বসে আছে, এতগুলো মানুষের জীবিকা চলে গেছে, এতগুলো মানুষ মারা গেছে, সেটার রিফ্লেকশন কি থিয়েটারে হবে না? ফিজিক্যাল ডিস্টেন্সিং, এটার ইম্প্যাক্ট কি থিয়েটারে হবে না? নিশ্চয়ই হবে। তবে প্রেডিক্ট করাটা খুব that will be a wrong decision to predict. Of course তার তো প্রভাব পড়বে, যেই কন্টেন্টে পড়বে সেই কন্টেন্টের সঙ্গে ফর্মেও পড়বে, ফর্মে পড়লে স্পেসেও পড়বে, বাধ্য। স্পেসটা কি? স্পেসটা হচ্ছে the correlation between the actor and the audience.
স্পেসটা শুধু অ্যাক্টারদের পারফর্ম করার জায়গা নয়, আমরা অডিটোরিয়াম বলি, আমরা শুধু স্টেজ তো বলি না। সুতরাং এই যে কোর রিলেশন বিটুইন দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য অডিয়েন্স, নিশ্চয়ই তার উপর একটা প্রভাব পড়বে। তবে সেটা কিভাবে পড়বে, কতটা সেটা পড়বে, সেটা শুধুমাত্র সময়ই আমাদের বলবে। সেটা তোমাকে আমাকেও ভাবতে বাধ্য করাচ্ছে, অফকোর্স বাধ্য করাচ্ছে। একদমই তাই, এটা আমিও ফিল করেছিলাম। Yes. স্যার, আমার নেক্সট কোয়েশ্চেন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 1998 সালে দিল্লিতে যাত্রা, তারপরে এনএসডি একটা পড়াশোনা, এবং তারপরে রেপার্টরি জয়েন করা, এবং তারপরে অ্যাজ আ ফ্যাকাল্টি। তার আগে এখানে থিয়েটার করা, কলকাতায় থিয়েটার করা, আপনার গ্রুপস বলে একটা নাটকের দলও ছিল আমরা জানি। স্যার, just wanted to know from you that what were those significant changes in each of the period, মানে সেই কোন কোন সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো বা বিবর্তন গুলো আপনি নিজে ফিল করতে করতে গেছেন অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ প্র্যাকটিশনার, দেন অ্যাজ আ টিচার, যেগুলো আপনার মনে হয়েছে যে হ্যাঁ মানে এখানে ছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো আরে বাবা এ তো কিছুই জানতাম না, আরেকটা জায়গায় গিয়ে পড়লাম, মানে তারপরেও মনে হলো যেন আরো চেঞ্জেস আসছে। আর কোথাও কি আপনার এই টোটাল জার্নিটাতে আপনার কোনোদিনও মনে হয়েছে যে there are some things to unlearn also, মানে যা শিখেছি আমার পুঁথিগত বিদ্যার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল এক্সিকিউশন অনেক জায়গায় মিলছে না, আমাকে কিছু আনলার্নও করতে হবে, মানে এরকম কি কোনো অনুভূতি হয়েছে? সেই সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো আপনার মতো করে একটু শুনুন। দেখো, প্রথমেই যদি কলকাতা থিয়েটারের কথা বলি, কলকাতা থিয়েটার আমায় দিয়েছেটা কি? কলকাতা থিয়েটার আমায় থিয়েটারের ডিসিপ্লিন হওয়া, এটা আমার কলকাতা থিয়েটারের থেকে শেখা। ওকে। দুই, থিয়েটারটা কিভাবে করা, এই যে ম্যাটাডোরে মাল তুলে, মাল নামিয়ে, সেট লাগিয়ে, তারপরে মেকআপ করে, কস্টিউম পরে, নাটক করে, আবার মালটাকে তুলে আবার সেই দলের ঘরে বা গোডাউনে এনে রাখা, এই যে থিয়েটার তো একটা সামগ্রিক ব্যাপার। তুমি যে চশমাটা পরে আছো, তুমি কি দুমদাম ছুঁড়ে ফেলে দাও চশমাটাকে? কেন না, কারণ তার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার একটা তোমার জীবনে পারপাস আছে। থিয়েটারের এই যে সামগ্রিক রূপটা, এই শিক্ষাটা আমায় দিয়েছে কলকাতার থিয়েটার। এটা আমার কলকাতা থিয়েটারের কাছে সব থেকে বড়, আমি যার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কি হচ্ছিল, গ্রিপস আসলে একটা ফর্ম, এটা একটা নাটকের ফর্ম, এটা ছোটদের থিয়েটারের একটা ফর্ম। আমার কলকাতা থিয়েটারের একটা বড় অংশ যেটা কাজ করা, সেটা হচ্ছে জয়তী বোসের সঙ্গে, যে গ্রুপটার নাম ছিল সূত্রপাত। রাইট। তো গ্রিপস আমায় একটা রাস্তা দেখায় থিয়েটার করার। সূত্রপাতের সব থেকে বড় লাভটা ছিল, জয়তীদিকে ছেড়ে দিলে আমরা সবাই এক বয়সী ছিলাম, সব 22, 23, 21 সবই। তার ফলে কি, আর যেটা হতো কি, জয়তীদিও ওই 20-21 বছর বয়সেই ফেরত আসতো। জয়তীদির অসাধারণ এনার্জি, জয়তীদি আমাদের সঙ্গে সমান তালে পাল্লা দিত। এইটা করতে করতে যেটা হলো সেটা হচ্ছে, সেই সময় আমি কলকাতার ম্যাক্সমুলার ভবনে, আমি তখন জার্মান ল্যাঙ্গুয়েজও শিখি, এবং সেখান থেকে আমি একটা সুযোগ পাই জার্মানি যাওয়ার, বার্লিনে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে, দ্যাটস অ্যানাদার এক্সপোজার অফ মাই লাইফ। থিয়েটারটা কিভাবে করছে ওরা, এবং সেইখান থেকে একটা জিনিস, যখন কলকাতায় আবার ফেরত এলাম ট্রেনিং নিয়ে,
তখন একটা জিনিস ঠিক করলাম, সন্ধ্যেবেলা থিয়েটার করব না। থিয়েটারটা করলে 24 ঘন্টার জন্য করব। তখন বিন্দুমাত্র মাথাতে এটা ছিল না এনএসডি। কেন? কারণ আমার মাথায় ছিল এনএসডি মানে হচ্ছে 6 ফুট। কারণ নান্দিকার ফেস্টিভ্যালে আমরা যে এনএসডি রেপার্টরি নাটক দেখতাম, সব একটা দেখতাম লম্বা লম্বা, আর সেখানে 5 ফুট 4 ইঞ্চি কি করে আসবে? কিন্তু এইটা মাথায় ঢুকেছিল যে সন্ধ্যাবেলা থিয়েটার করব না, সন্ধ্যাবেলা থিয়েটারটা করতে চাই না, রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। সেই রাস্তাটার খোঁজ পেলাম এনএসডি। যখন এনএসডিতে এলাম 3 বছর, তখন বুঝলাম কত কম জানি। জানাটা অশেষ, এর তো কোনো শেষ নেই। এবং আরেকটা জিনিস বুঝলাম, কম্বিনেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এনএসডি সিলেবাস যদি দেখো, টোটাল সিলেবাসের 25 to 30% হচ্ছে থিওরি, আর বাকি 70% হচ্ছে এই যে 25 আর 30% যেটা পড়ছি তার অ্যাপ্লিকেশন, তার এক্সিকিউশন। কোর থিওরি পড়া, তুমি এক্ষুনি বললে থিওরি পড়া এক জিনিস, আর যখন সেটাকে অ্যাপ্লাই করতে গেলাম তখন বুঝতে পারলাম থিওরিটা কোথায় এসে আটকে গেল। তখন কি করতে হবে? তখন আরেকটা থিওরি তৈরি হলো। একটা জিনিস একটা জিনিস তো মনে রাখতে হবে যে থিওরি আগে আসেনি, আগে প্র্যাকটিস হয়েছে, তারপরে থিওরি তৈরি হয়েছে। একদমই। ফলে ধাক্কাও খেলাম, এবং ধাক্কা খেতে খেতে প্র্যাকটিস, এই আমাদের এই আর্টে প্র্যাকটিসটা কতটা জরুরি সেটা বুঝলাম। রেওয়াজ আমরা যেটাকে বলি। তারপরে যখন এনএসডি থেকে বেরোলাম তখন ভাবলাম যে আচ্ছা, এই যে এতগুলো জিনিস শিখলাম, বেরিয়ে এটা অ্যাপ্লাই করব কোথায়? তো মাথায় এলো এনএসডি রেপার্টরি কোম্পানি, যেখানে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারব। এনএসডি রেপার্টরি কোম্পানি 7 বছর আমি যে কাজ করেছি, সেটা অ্যাজ অ্যাক্টর, ডিজাইনার এবং ডাইরেক্টর, তিনটে একসঙ্গে আমি কাজ করেছি ওখানে। এনএসডি আমায় পড়িয়েছে, রাস্তাটা দেখিয়েছে। এনএসডি রেপার্টরি আমায় কাজটা শিখিয়েছে। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ বলি, আমাদের সময় এনএসডি রেপার্টরিতে অন অ্যান অ্যাভারেজ ধরে নাও 17টা থেকে 18টা রানিং প্রোডাকশন ছিল, এবং সেই 17টা বা 18টা রানিং প্রোডাকশনে সারা বছরে শো হতো অন অ্যান অ্যাভারেজ 140টা। তার মানে 2.5 দিনে একটা শো। এই 140টার মধ্যে 40টা শো হতো দিল্লিতে, আর 100টা শো হতো সারা ভারতবর্ষে। যে নাটকটা কামানিতে ওপেন হয়েছে, সেই নাটকটা যখন গিয়ে পড়লো মধ্যপ্রদেশের অশোকনগরে, তখন যে স্পেসটা পেলাম সেটা হচ্ছে 20 ফুট বাই 15 ফুট। করে পাওয়া করতে তো হবেই, কারণ শো করতে হবেই। কি শিখলাম? প্রত্যেক দিন পরীক্ষা দিতাম, প্রত্যেক দিন পরীক্ষা হতো। পরীক্ষাটা কি? কাজটা আরো ভালো করে শেখা। একটা জিনিস বুঝতে পারলাম, উইদাউট কম্প্রোমাইজিং উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন, হাউ টু অ্যাডাপ্ট ইট। আমরা ভাবি যে থিয়েটার মানেই হচ্ছে বোধহয় একটা
এক্সট্রাভ্যাগেন্ট জিনিস, এই লাইট আসবে, এই সেট হবে, এই মিউজিক হবে, আর ঝামা, এই শব্দটা আছে ঝামা, থিয়েটার মানে ঝামা নয়। না, থিয়েটার না, একদমই না। থিয়েটার মানে হচ্ছে পারপাস অফ দ্যাট এলিমেন্ট, যে এলিমেন্ট আমি ব্যবহার করছি তার পারপাসটা কি, এটা এনএসডি রেপার্টরি শেখা। যখন এনএসডি রেপার্টরিতে যখন আমি সেই সময় এনএসডি এক্সটেনশন প্রোগ্রামের হয়ে আমি কিছু কিছু জায়গায় ওয়ার্কশপ করতে যেতাম, তখন আমার আরেকটা জিনিস মনে হলো যে এই যে আমি ধাক্কা খেতে 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 এই যে শিখছি, বোধহয় আমার একটা দায়িত্ব যে আমার পরের জেনারেশনের মধ্যে এই এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করা। এই শেয়ারিং এর জায়গা থেকে মাথায় এসেছিল টিচিং। আর টিচিং করতে গিয়ে কি হলো, টিচিং করতে গিয়ে এটা হলো, 1 নম্বর বেসিকটাকে বারবার রিভাইজ করলাম, প্রত্যেকবার রিভাইজ করতে হয়, যার বেস যত শক্ত সে ততটাই লাভ দিতে পারে। 1, 2, 20 জন 30 জন স্টুডেন্ট, 20টা 30টা আলাদা আলাদা ভাবনা আমি পাচ্ছি। তো স্টুডেন্ট তো একটা কাজ করছে একটা ভাবনা নিয়ে, এনরিচ অ্যাকচুয়ালি আমি হচ্ছে টিচিং এর মধ্যে দিয়ে। একদম আমার কাছে তো 30টা নতুন ভাবনা এলো। যে কোনো ট্রেনিং বলো, প্রফেশনাল ডেজিগনেশন বলো, যেমন ধরো এনএসডি রেপার্টরি, আমি এ গ্রেড আর্টিস্ট ছিলাম, সেটা তো আমার একটা প্রফেশনাল ডেজিগনেশন। টিচিং সবটাই কি, সবটাই আনলার্নিং প্রসেস, সবটাই বারবার পকেটটাকে খালি করা, তবে তো কিছু এসে ঢুকবে। আমি যদি রিজিড হয়ে থাকি, আমি যদি মনে করে নি রাহুল আমার তো হয়ে গেছে, সব হয়ে গেল, তারপরে ধরো আরেকটা ফেজ আমার 2018-র 30শে নভেম্বর আমি এনএসডি থেকে রিজাইন করি, এবং তারপরের এই যে 1.5 বছরটা, এটা আমার আরেকটা ফেজ অফ লাইফ, যেখানে আরো নিজেকে ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে, আমার নিজেকে আরো এক্সপ্লোর করার জায়গা আমি খুঁজে পেয়েছি। আমি এখনো এনএসডি যাই অ্যাজ আ ভিজিটিং ফ্যাকাল্টি, তোমার করে ডিজাইন করার জন্য, বাট আমি এখন ডাইরেক্টলি ওই ইনস্টিটিউশনটাই নেই। এটাও একটা লার্নিং। অনেক সময় কি হয় জানো, সেটা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে কাজ করতে করতে কখনো কখনো হাঁপিয়েও উঠি আমরা। একটা সিস্টেমের মধ্যে তো কাজ করা, অফকোর্স এনএসডির যা ইনফ্রাস্ট্রাকচার সেটা ভারতবর্ষের কোনো ট্রেনিং ইনস্টিটিউটে নেই। আর আমরা একটা প্রিন্সিপালে বিশ্বাস করি, সেটা হচ্ছে এটা চাই তো এক্ষুনি চাই, কিন্তু যেটা চাই সেইটা পৌঁছতে গেলে যে প্রসেসটা সেটা অনেক লম্বা। কিন্তু তারপরে যখন আমি ডিমান্ড করছি যে আমার এটা চাই, তার মানে চাই। আজকে ধরো তুমি এনএসডির কথা বলছো, তাই আমি বলছি, আমি তো এটার 200% পক্ষে, যে ডিসেন্ট্রালাইজেশন, আমি এটার 200% এটার আমি পক্ষে, ডিসেন্ট্রালাইজেশন। কিন্তু ভেবে দেখো, এই এনএসডি যে সংস্থাটা, যার সূত্রে হয়তো আজকে তুমি আমায় বলছো যে আপনি একজন এনএসডি পাস আউট, এই যে আমি ট্রেনিংটা পেলাম,
এই যে 3 বছরে ধরো অন অ্যান অ্যাভারেজ আমার পেছনে 18 থেকে 20 লাখ টাকা খরচ হলো, রাহুল, আমার তো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না আমি এতগুলো টাকা দিই। এটাও তো সরকারি সাহায্য, এটাও তো দায়িত্ব সরকারের। আমি 3 বছর আমার 24 ঘন্টা দিয়েছি। তার আগে এনএসডি যাওয়ার আগে আমি 12 থেকে 13 বছর আমি দিয়েছি। তাহলে আমার সিলেকশনটা যখন হচ্ছে সেটা যেমন আমার একটা যোগ্যতা, সিলেকশন হওয়ার পর সরকার যে আমাকে সাহায্য করছে সেটা তো সরকারের দায়বদ্ধতা, এবং তারপরে আমার দায়বদ্ধতা যে আমি সেটাকে কিভাবে তারপরে সেটাকে আমি ছড়িয়ে দিতে পারছি, যেটার কারণে আমার টিচিংয়ে আসা। যে আমি শুধু শিখলাম, আমি শুধু দাদা না, আমার কাজ পরবর্তী প্রজন্মকে শেয়ার করা, এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে যেটা বললাম পরবর্তী প্রজন্মের থেকে শেখা। এটাই আমার ফেজ ওয়াইজ বলতে পারো। Thank you so much, sir, for sharing this experience. I mean, this experience means a lot to me. স্যার, আপনার প্রশ্নের উত্তরের থেকেই আমি আপনাকে পরবর্তী প্রশ্নটা করব, সেটা হচ্ছে অভিনয়, থিয়েটার ডিজাইন, লাইট ডিজাইন, কোনটা বেশি উপভোগ করেছেন এতদিনে এবং কেন? ডাইরেকশন বলো, ডিজাইন বলো বা অ্যাক্টিং, আমার মনে হয়েছে এই তিনটেই আমার জানার দরকার। এনএসডি আসার আগে কলকাতায় যে আমি থিয়েটারটা করেছিলাম, সেই থিয়েটারটা বেসিক্যালি আমি অ্যাক্টিংই করতাম। সেই জন্যই যখন এনএসডি এসেছিলাম তখন ঠিক করেই এসেছিলাম যে আমি, কারণ 1 বছর পরে তোমার স্পেশালাইজেশনটা তখন ঠিক হতো, তো ঠিক করেই এসেছিলাম যে আমি ডিজাইন এবং ডাইরেকশন নেব। কেন? আমার ব্যাক স্টেজটা জানা দরকার, না হলে টোটাল থিয়েটার আমি বুঝবো না। সেই যখন তারপরে যখন রেপার্টরিতে গেলাম, ডিজাইনার, ডাইরেক্টর, অ্যাক্টর, 3 ভাবেই আমি কাজ করেছি। তবে আমার একটা প্রিন্সিপাল আছে, আমি যখন ডিজাইন করি তখন আমি ডাইরেক্ট বা অ্যাক্টিং করি না, যখন অ্যাক্টিং করি তখন ডাইরেক্ট বা ডিজাইন করি না, যখন ডাইরেকশন করি তখন যখন ডিজাইন করি তখন অ্যাক্টিং বা ডাইরেকশন করি না। তুমি শুনলে আশ্চর্য হবে, আমার নিজের নাটকে, যে নাটকে আমি ডাইরেক্ট করি সেই নাটকের লাইট ডিজাইন আমি করি না, সেটা অন্য কেউ করে। কিন্তু স্যার, এখানে দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে দরজার একটা মানে মাথার এক ভাগের দরজা যখন খোলেন, দুটো ভাগের দরজা কি সত্যি অ্যাক্টিভলি বন্ধ করে রাখা সম্ভব হয়? কেননা এটা অনেক সময় দেখা যায় যে মানে কোথাও একটা সেই সত্তাটা দিয়ে আসে যে মানে হয়তো লাইটটা একটু এরকম হলে জিনিসটা আরেকটু বেশি খুলতো, বা সেটটা একটু ওইদিকে বসলে জিনিসটা আরেকটু বেটার লাগতো, এটা মনে হয়ে যায়। রাইট, যেটা করি বা যেটা করা হয় সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ধরো আমি অ্যাক্টিং করছি, তখন ডাইরেক্টরের সঙ্গে, ডিজাইনারের সঙ্গে যদি আমার মনে হয় যে এটা আমি শেয়ার করি, চাপিয়ে দিই না, শেয়ার করি। সেম এটা আমার তিনটে যে রোল, ডাইরেক্টর, ডিজাইনার এবং অ্যাক্টর, এই তিনটে জায়গাতেই আমি একটু বড় পার্সপেক্টিভে যদি আমি দেখতে পারি তাহলে সবটাই শেয়ার করা যায়। শেয়ারটা কেন করা হয়? কোনো পাকামোর জন্য নয়, শেয়ারটা করা হয় ফর দ্য বেটারমেন্ট অফ আ প্রোডাকশন। এবং যদি সেই অ্যাটিটিউডটা নিয়ে শেয়ার করা যায় তাহলে সেটা সবাই, যদি সবাই এটা বোঝে যে এটা ফর দ্য বেটারমেন্ট অফ আ প্রোডাকশন, তাহলে সবাই নেবে।
যেটা যেটা একদম প্রথমে, যে আজকে যদি আমরা ভাবি যে এটা বেটারমেন্ট অফ আ থিয়েটার টু হ্যাভ আ কালচারাল পলিসি, সবাই নেবে। উই অলসো নিড টু বি হাম্বল। অ্যারোগেন্সি দিয়ে হবে না। হ্যাঁ, আমি যদি তোমায় প্রথমেই বলে দিই, হ্যাঁ রাহুল, তুমি কি জানো না, তোমার মোরালটাকেই তো আমি ভেঙে দিলাম। একদমই তাই। আমি যদি তোমায় এটা, যেটা অধিকাংশ সময় এটা আমাদের একখানা মানে ওয়ার্স মিথ হয়ে গেছে আর কি। আমি যদি এটা তোমায় বলি, যা রাহুল বল, আমি দরজাটা খুলে দিলাম। সুতরাং এই শেয়ারিং এর জায়গাটা, whether you are a director, designer or an actor, এই শেয়ারিং এর জায়গাটা থাকে, আছে। বাট অফকোর্স যখন তুমি ফাইনালি, যখন তুমি এক্সিকিউশনের জায়গায় যাচ্ছ, তখন তোমার রোল একটাই, সেটা তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর অর অ্যাজ আ ডাইরেক্টর অর অ্যাজ আ ডিজাইনার, ওটা তোমার স্পেশালাইজড। ভেরি ট্রু, ভেরি ট্রু। স্যার একদম শেষ পর্যায়ে, একদম শেষ প্রশ্নে চলে আসবো। স্যার, বিইং আ থিয়েটার স্টুডেন্ট, এটা আমার খুব জানার ইচ্ছে যে স্যার আপনি একটা একটা থিয়েটার স্টুডেন্টকে খুব রিলিজিয়াসলি প্রত্যেক দিন এমন কিছু 4টে বা 5টা জিনিস আপনি বলতে চাইবেন যেটা তার রিলিজিয়াসলি প্র্যাকটিস করা উচিত বলে আপনার মনে হয়, সেটা মানে একদম শেষ অবধি, মানে জীবনের শেষ অবধি। আর তার সাথেই সেকেন্ড লেয়ার অফ দ্য কোয়েশ্চেন ইজ, যে একদম ফ্রেশার, যে নতুন একটা ছেলে, যে এরকম একটা পরিবেশের মধ্যে এই সময় থিয়েটারটাকে বেছে নিতে চাইছে, তার জন্য আপনার কি মেসেজ থাকবে? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি আগে দিই। যে থিয়েটার করতে আসছে, যে নতুন, যে সবে থিয়েটার করতে শুরু করেছে বা যে থিয়েটার করতে আসবে, প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের আলোচনার প্রথম পার্ট, যে এটাতেও একটা সিকিউরিটি আছে, এটাতেও একটা সোশ্যাল রেকগনিশন আছে। তবে এইটা পেতে গেলে তোমাকে এইগুলো করতে হবে। তোমার শরীর, তোমার মন, তোমার আওয়াজ, তোমার রেজোনেটর, তোমার ব্রিদিং, তোমার পড়াশোনা। কারণ তাকে এটাও বলতে হবে যে দেখো বাবা, থিয়েটারটা কম্পোজিট আর্ট, এতগুলো কলা সম্বন্ধে জানতে হবে, তাহলে এটা হবে। আর 2 নম্বর যে তোমার প্রথম প্রশ্নটা, এটার উত্তর দিতে আমার বড় অস্বস্তি বোধ হয় যে আসলে আমি এত বড় জায়গায় পৌঁছইনি যে আমি কাউকে এটা সাজেস্ট করব যে না বা যে পরবর্তী প্রজন্মকে যে না তোমার এইগুলো করতে হবে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে থিয়েটার করা বা না করা, হতে পারে যে কেউ 2 বছর বা 3 বছর থিয়েটার করলো, তারপরে সে আর থিয়েটার করলো না, হতেই পারে। এই 2 বছর আর 3 বছরে আমাদের একটা দায়িত্ব আছে, তাকে একটা ভালো মানুষ করে তৈরি করা। To be honest with myself, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, এই ভাবনাটা নিয়ে আসা। থিয়েটার পার্সোনাল ডেভেলপমেন্টও তো করে। আমি নিজে রাম তোতলা ছিলাম, আমি একটা সেন্টেন্স একবারে বলতে পারতাম না। থিয়েটার আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে, এটা আমার পার্সোনাল ডেভেলপমেন্ট। And we need to be honest with
ourselves. আমরা যদি নিজেদের সঙ্গে নিজেরা প্রতারণা করতে শুরু করি, তাহলে সব হয় রাহুল, শিল্প হয় না। ধান্দাবাজি করে শিল্প হয় না। যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে ফার্স্ট, থিয়েটার করো না করো কিচ্ছু যায় আসবে না, কিন্তু তুমি যদি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারো, তাহলেই দেখবে তুমি সমাজের অনেক কিছু দেখতে পাচ্ছ। তাহলেই তখন তুমি সেই সমাজের সেই জায়গাগুলো যেগুলো জোড়াতাপ্পি দেওয়া অথবা গর্ত, সেগুলোকে তখন তুমি ঠিক করার চেষ্টা করবে। এটা খুব ভীষণ প্রয়োজনীয়, এটা আমি বিশ্বাস করি, এটা আমার দর্শন জীবনে। Thank you so much, sir, for this interview, and আমরা এটাই আশা রাখবো যে মানে যখনই হয়তো এরকম কোনো কনফিউজিং স্টেটে এসে পৌঁছাবো আর এক্সপার্ট গাইডেন্স লাগবে, তখন হয়তো আপনাকে একবার আমরা নিশ্চয়ই গেট ব্যাক করতে পারবো। আমার জীবনে একটা জিনিস আমার হয়েছে, সেটা হচ্ছে আমি অনেক ভালো ভালো শিক্ষক পেয়েছি জীবনে। সুতরাং তাদের কাছে আমার এত ঋণ জীবনে, তাদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু তারা আমায় কিছু সৎ বুদ্ধি, সঠিক পথ, সঠিক ভাবনা চিন্তার পথ কিভাবে করা যায় সেই রাস্তাটা দেখিয়ে গেছে। সো আমার কোনো একজন গুরু নেই, আমার অনেক গুরু, অ্যান্ড সেটা আমার জীবনের একটা সবথেকে বড় প্রাপ্তি। এবং বেশ কিছু অনেস্ট লোকজন আমি জীবনে পেয়েছি, যারা অনেস্টলি ভালোটা ভালো, খারাপটা খারাপ বলতে পারে, অ্যান্ড সেই জন্যই হয়তো আজকে তোমার সঙ্গে আমি এতক্ষণ কথাও বলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, স্যার। আমরা সৌতি চক্রবর্তী, সৌতির সঙ্গে আমার আলাপ ম্যাক্সমুলার ভবনে আজ থেকে 27-28 বছর আগে, 90s ঘটনা বলছি। ম্যাক্সমুলার ভবনে সূত্রপাতের তখন কেয়ার করি না চলছে নাটক, জয়তী বসুর ডিরেকশনে। তা ওই কেয়ার করি না নাটক যখন চলছে তখন সৌতি এলো, সৌতির সঙ্গে আমার আলাপ, সৌতি ভালো লাগলো, বন্ধুত্ব তৈরি হলো। কিন্তু সৌতি খুব ভালো নাটক নিয়ে, তারপরে খুব নাটক পাগল, নাটক করবে, নাটক নিয়েই থাকবে। আমাকে বলতে পারবো তো আমি সারা জীবন নাটক নিয়েই থাকতে চাই। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে গিয়ে সৌতি তারপরে এনএসডিতে চলে গেল, এনএসডি পাস আউট হলো, তারপরে দিল্লিতেই সেটেল করলো, ঠিক আছে। কিন্তু নাটক করছে, নাটকের এখন শিক্ষক, সবই ঠিক আছে। কিন্তু আমার একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে আমি সৌতিকে দেখেছি মানুষ হিসাবে। সৌতি মানুষ, সেটা বোধহয় পৃথিবীতে আমি এরকম মানুষ দেখিনি। মানে এত ভালো মানুষ বললে বোধহয় একটু অন্যরকমে বলা হবে। মানে এই রকমের একটা মানুষ, যে মানুষটা সঙ্গে কথা বলে, যে মানুষটার সঙ্গে তার সব কিছু, তার বিহেভিয়ার, তার লোকের সঙ্গে তার দরদ, তার সব কিছু ভাবনা চিন্তা, তার ভিতরের যে মানুষটা আছে, সেই মানুষটা বোধহয় আজকালকার দিনে খুব অভাব। মানে এই মানুষ পাওয়া যায় না। মানে সৌতির মতন আজকালকার দিনে মানুষ পাওয়া খুব দুর্লভ ব্যাপার আর কি। মানে হয়তো কোটিতে একটা পাওয়া যায় নাকি আমার সন্দেহ আছে। মানে এত ভালো মানুষ, তা আমি চাইবো যে ওই ভালো মানুষটাই বেঁচে থাক। নাটক তো নিশ্চয়ই করবে, নাটক ভালো করে, নাটকের তো আজকেও অনেক চূড়ায়। মানে আমরা যারা একসঙ্গে নাটক, আমি আলো করতাম তখন কেয়ার করি না নাটকে সূত্রপাতে, তো
তখন থেকে আমাদের সঙ্গে বন্ধুত্ব, তারপরে আমরা একসঙ্গে কলকাতায় কাজও করেছি, আমি সৌতি দুজনে মিলে একসঙ্গে আলোর কাজও করেছি। সে তো ঠিক আছে, ও করবে, ও ওইটা নিয়ে অনেক দূরে চলে গেছে, অনেক ভালো কাজ করছে। ও এনএসডি বেশ কিছুদিন আলোর উপরে পড়িয়েছেন, প্রফেসরি করেছে, সব ঠিক আছে, খুব ভালো কাজ। কিন্তু যে মানুষটার ভিতরে আছে ওই মানুষটা বেঁচে থাক, ওই মানুষটা পাওয়া খুব দুর্লভ, খুব ভাগ্যবান যারা আমরা সৌতির সংস্পর্শে আসতে পেরেছি আর কি। মানে এত ভালো মানুষ পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। ভালো মানুষটা বেঁচে থাক, নাটক নিয়েই থাক, সুস্থ থাকুক, ভালো হোক সৌতির। নমস্কার।